হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক। ভূত ভীষণ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতি শনি ও মঙ্গলবারের মতো আজ শনিবারেও আমি চলে এসেছি আরও কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য। আজকে মোট 3টি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। 3টি ভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলি কিন্তু এসেছে। 3জন ভিন্ন মানুষ লিখে পাঠিয়েছেন। তো এই ঘটনাগুলো আলাদা আলাদা এপিসোড করে আজকে আপলোড করা হবে, আপনারা সেগুলো শুনে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম যে ঘটনাটি এসেছে সেটি শুনে নেওয়া যাক। আর এই সত্যি ভৌতিক ঘটনাটি পাঠিয়েছেন শিলিগুড়ির মাটিগালা থেকে সনাতন মাঝি। ওনার ভাই কিন্তু আমার অর্থাৎ কাকাতো ভাই আমাদেরকে কিন্তু এর আগে একটা এপিসোডে কিন্তু ঘটনা লিখে পাঠিয়েছিলেন। আমরা কিন্তু সেই ঘটনা পড়ে শুনেছি, আপনারাও হয়তো শুনে থাকবেন যে দুটি প্রেতাত্মা কীভাবে একটি গ্রামের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হওয়া থেকে রক্ষা করেছিল। তো যাই হোক, আজকে ওনার জাতৃত দাদার পাঠানো একটি ঘটনা আমরা শুনে নেব। তো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শোনার জন্য কিন্তু আপনাদের অনুরোধ থাকলো। তো চলুন, উনি যেভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি কিন্তু সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। ওই পেলে নাকি রে? মা, কে ওখানে? কে? আমি ভূত, দেখবি নাকি আমাকে? শনি ও মঙ্গলবারের রাত মানেই ভয় পাওয়া, আর এই ভয় পেতে শুনতে থাকুন ভূত ভীষণ। হাই শুভ ভাই, আমি সনাতন মাঝি শিলিগুড়ির মাটিগাড়া থেকে তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি। এর আগে আমার কাকাতো ভাই তোমাকে একটি ঘটনা লিখে পাঠিয়েছিল। ওর পাঠানো ঘটনাটি আমি ইতিমধ্যে শুনেছি তোমার চ্যানেলে। আমার বাবা যখন ওকে ঘটনাটা বলছিল সে সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। তো আজকে যে ঘটনাটি তোমাকে লিখে পাঠাচ্ছি সেটি আমার বাবার কাছ থেকেই শোনা। অনেক দিন আগেই ঘটনাটা শুনেছিলাম, আজকে লিখে পাঠালাম। আসামের গোয়ালপাড়া জেলার অভয়পুর থানার অন্তর্গত টোপগাঁও গ্রামে এই ভৌতিক ঘটনাটি ঘটেছিল। তৎকালীন সময়ে সেখানকার সবথেকে ধনী ও সম্মানীয় ব্যক্তি ছিলেন আকসের আলী দানেজ গাঁওবুড়া। এই গাঁওবুড়া তাদেরকে বলা হতো যারা সেখানকার প্রভাবশালী লোক ছিল তারা। যাই হোক, ধনী হওয়ার কারণে গ্রামে বেশ নামডাক ছিল ওনার, সবাই বেশ প্রাধান্য দিতেন। এই আকসের আলীর 2 ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল নূর হোসেন আর ছোট ছেলের নাম ছিল নুরুল ইসলাম। 2 ছেলে ছিলেন উচ্চশিক্ষিত এবং ভদ্র। গ্রামের সব মানুষ, শিশু থেকে বৃদ্ধ, সকলেই তাদের খুব ভালোবাসত। নূর হোসেন ছিলেন একটু মিশুক স্বভাবের, ঠাট্টা তামাশা করতে ভালোবাসতেন। প্রায়শই প্রতিবেশী ভাবি অর্থাৎ বৌদিদের সাথে তিনি কিন্তু মজা করতেন। সেই বৌদিরাও তার এই দেওরের সঙ্গে মজা করতেন। আকসের আলীর প্রতিবেশী অর্থাৎ তাদের বাড়ির পাশে নয়ান আলী ও তার 2 ভাই ছয়ানুদ্দিন ও আয়েনুদ্দিনের বাড়ি ছিল। এই নয়ান আলী ছিল নূর হোসেনের থেকে সামান্য কয়েক বছরের বড়, আর তার স্ত্রী অর্থাৎ নয়ান আলীর স্ত্রীর সঙ্গে নূর হোসেন একটু তামাশা ঠাট্টা করে বেড়াতো, যেহেতু তারা সম্পর্কে দেওর ভাবে ছিল। একদিন রাতের বেলা একটা অস্বাভাবিক ঘটনা ঘটে এই নূর হোসেনের সঙ্গে। এই ঘটনার সঙ্গে কিন্তু কোনো রকম সেই সম্বন্ধীয় ঘটনা তার সাথে এর আগে ঘটেনি। সেদিন রাত্রেবেলা মোটামুটি যখন 12টা-1টা বাজে, সেই সময় নূর হোসেন বাথরুম করার জন্য বাড়ি থেকে বাইরে যায়। হঠাৎ সে দেখে যে পাশের বাড়ির নয়ান আলীর বাড়ির মাটির দেওয়ালের কাছে শাড়ি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। নূর হোসেন সে সময় কিছু না বললেও তার বাথরুমের কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার ফেরত আসে তখন সে দেখে যে
সেই মাটির দেওয়াল ধরে কেউ দাঁড়িয়ে রয়েছে। মনে মনে ভাবে যে হয়তো তার ভাবি অর্থাৎ নয়ন আলীর বউ হয়তো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এত রাতে একা একা ওরকম দাঁড়িয়ে থাকার কি কারণ তার মনে সেই জন্য প্রশ্ন আসে। সে তখন নয়ন আলীর বাড়ির দিকে ধীরে ধীরে আঘাত থাকে আর বলতে থাকে, ও ভাবি, তুমি এত রাতে একা একা এখানে দাঁড়িয়ে আছো কেন? গোসা হয়েছে নাকি? নূর হোসেনের এসব বলার পরেও কিন্তু কোনো উত্তর সেই বাবির থেকে পায় না। নূর হোসেন তখন আরো কাছাকাছি গিয়ে বলে যে, ও ভাবি, রাগ গোসা করছো নাকি? ভাই মারছে নাকি? ঘরে যাও, এত রাত্রেবেলা একা এখানে দাঁড়িয়ে আছো, যা হয় দিনের বেলায় মিটাই নিও নি, এখন ঘরে যাও। এই বলতে বলতে ঠিক যখন নূর হোসেন একদম কাছাকাছি পৌঁছে গেছে, ঠিক সেই সময়ই সেই ভাবির বেশে থাকা একটি অশরীরী তার দিকে ঘুরে তার দুইটি হাত প্রসারিত করে নূর হোসেনের গলা চিপে ধরতে নেয়। সেই অশরীরী আর নূর হোসেনের মধ্যে দারুণ ধস্তাধস্তি শুরু হয়, কিন্তু নূর হোসেন সেই অশরীরীর সঙ্গে পেরে ওঠে না, যার ফলে নূর হোসেন চিৎকার করতে শুরু করে আর বাঁচাও বাঁচাও বলে ডাকতে থাকে। সেই নয়ন আলীকে ডাকতে থাকে। সে আরো বলে যে, ভাই বাঁচাও, ভাবি আমাকে মেরে ফেললো, তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। নূর হোসেনের চিৎকার কিন্তু পাশাপাশি যে বাড়িগুলো ছিল তারা সবাই শুনতে পায়। সব বাড়ি থেকেই সবাই ছুটে আসে যে হঠাৎ কি হলো। নয়ন আলী আর তার স্ত্রীও সেখানে উপস্থিত হয়। সবাই টর্চ হ্যারিকেন নিয়ে সেখানে উপস্থিত হয়ে দেখে নূর হোসেন আর কোনো একটা অদ্ভুত ভয়ঙ্কর কিছু কেউ ধস্তাধস্তি করছে। একবার নূর হোসেন সেই ভূতের উপরে উঠে বসে, তো পরক্ষণেই সেই ভয়ঙ্কর অশরীরই নূর হোসেনের উপরে উঠে আসছে। সেখানে উপস্থিত সকলেই কিন্তু এই ঘটনা দেখেছিল। এরপরে নয়ন আলী তখন দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে একটা লাঠি নিয়ে এসে সেই ভূতটাকে একটা আঘাত করে, আর তখনই চোখের পলকে সেই ভূত অদৃশ্য হয়ে যায়। এবং সেখানে উপস্থিত সকলে দেখে যে সেই ভূতের বদলে সেখানে তখন একটা পোড়া কাঠ রয়েছে, যেটাকে ধরে নূর হোসেন গড়াগড়ি পারছে, আর তার সারা শরীরে নখের আঁচড় দেওয়ার মতো আঁচড় লেগে রয়েছে, আর যার থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরপরে সবাই তখন নূর হোসেনকে তুলে দাঁড় করায়। মিনিট খানেক পর তার জ্ঞান ফেরে। এই ঘটনার পর সবাই নূর হোসেনকে ঘটনার শুরু থেকে বলার জন্য বলে। তখন সে সবাইকে ঘটনাটা খুলে বলে যে কীভাবে এই ঘটনা ঘটল। তো এই ঘটনার মাঝখানের মধ্যে নূর হোসেন আর তার প্রতিবেশী এক বন্ধু সেখানকার এক হাট থেকে ফিরছিল। সেই সময় তারা দেখে যে নয়ন আলীর বউ তাদের সামনে একা একা হেঁটে যাচ্ছে। তখন রাত মোটামুটি 8টার কাছাকাছি হবে। ভাবিকে দেখার পর নূর হোসেন তাকে বলে যে, ও ভাবি, এই সময় কোথা থেকে ফিরছো একা একা? ভাই কোথায়? নূর হোসেনের কথা যেন ভাবির কারেই পৌঁছাচ্ছিল না। সে আপন মনে হেঁটেই যাচ্ছিল। তখন নূর হোসেনের বন্ধু বলে যে ভাবির মনে হয় কথা বলার ইচ্ছা নাই। এরপরেই নূর হোসেন আর তার বন্ধু ভাবির সামনে দাঁড় হয় আর বলে, কি গো ভাবি, আমাদের কথা কি শুনছো না নাকি ভাইয়া কথা বলতে মানা করে দিচ্ছে? এই কথা বলা মাত্র ভাবির বেশ ধরে থাকা, যাকে এতক্ষণ ধরে তারা দেখছিল, সে একদম যেন চোখের সামনে উধাও হয়ে যায়। নূর হোসেন ও তার বন্ধু চোখের সামনে এই ঘটনা দেখার পর ভয়ে সেখান থেকে বাড়ির দিকে দৌড় দেয়। যেহেতু তাদের বাড়ি পাশাপাশি ছিল, সেজন্য নূর হোসেন নয়ন আলীর বাড়ির কাছে গিয়ে জোরে জোরে তাকে ডাকতে শুরু করে। নয়ন আলী আর তার স্ত্রী তখন বাইরে বেরিয়ে আসে আর বলে যে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে এমন যে এত জোরে জোরে ডাক দিচ্ছ? তখন তারা দুজনে ঘটনাটা খুলে বলে, অর্থাৎ সেই নূর হোসেন আর তার বন্ধু ঘটনাটা খুলে বলে যে কিছুক্ষণ আগেই সে কিন্তু ভাবিকে একা একা হেঁটে হেঁটে আসতে দেখেছে, আর হঠাৎ করে সে উধাও হয়ে যায়। ঘটনার এরপরে কিন্তু এই 2 দিন কীভাবে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু এখনও অজানা, অর্থাৎ সেই নূর হোসেন কিন্তু কেন এই ঘটনা ঘটেছিল সেটা এখনও জানতে পারেনি। তো এরপরে কিন্তু আর কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। এটাই ছিল আমার বাবার কাছ থেকে শোনা ঘটনা। জানি না ঘটনাটি তোমার কেমন লাগবে। যদি পড়ে শোনানোর মতো হয় তাহলে চ্যানেলে পড়ে শুনিও। ইতি সনাতন মাঝি,
শিলিগুড়ি। অনেক ধন্যবাদ সনাতন দাদাভাই আপনাকে আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি খুবই ইন্টারেস্টিং ছিল। তো যেসব শ্রোতা বন্ধুগণ আমাদের এই ঘটনাটি শুনলেন, আপনাদের ঘটনাটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপরে কিন্তু আরও 2টি এপিসোড আসছে, সেগুলো কিন্তু আপনারা শুনতে পারেন। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লাগে আপনারা কিন্তু একটি লাইক করে দেবেন। আর যদি আপনাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে কোনো দিন, বা আপনারা যদি ঘটনা জেনে থাকেন, তাহলে সেই সব ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান, আপনারা আমাদের চ্যানেলের ইমেল আইডিতে ইমেল করে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9563116731। এছাড়া আমাদের সঙ্গে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694। এছাড়া অমৃতা সরকার 4540। ফিরে আসবো আর একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।